সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন কাকাতুয়া এজেন্সি ট্যাক্স অ্যাকাউন্টিং প্রোগ্রামে। আমি ফাবিয়া নিসা, চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে, এবং আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি আইআরএস এনরোল এজেন্ট পারভেজ কাজী। কেমন আছেন? ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য। ভালো আছি। অনেক সময় অনেক বন্ধুবান্ধব বলে থাকে হঠাৎ করে গরম পড়লে তোমরা ধরে নিও না সামার শুরু হয়ে গেছে। যেই চারা গাছগুলো অনেকে এখানে মানে ব্যাকইয়ার্ড গার্ডেনিং করে, চারা গাছগুলো যারা লাগিয়েছে প্রত্যেকের গাছগুলো মারা গেছে। হ্যাঁ, কারণ এখনো তো শুরুই হয়নি গরম, আবার ঠান্ডা পড়ে গেল। এইভাবে যে ঠান্ডা শীতে বাচ্চারা সবচেয়ে বেশি ভুগে থাকে এখানে, এবং প্রত্যেকটা বাসায় কেউ না কেউ ভুগছে। এই ওয়েদার চেঞ্জের সময় আমাদের ট্যাক্স সিজনটাও মাত্রই শেষ হলো, এপ্রিলের 15 তারিখ পার হলো। কেমন রাশ ছিল এই এপ্রিলের 15 তারিখের আগে? সাধারণত আমি অনেক রাত পর্যন্ত অফিস করি না বহু বছর ধরে, কিন্তু এবার শেষের কয়েকটা দিন 12টা-1টা পর্যন্ত আমাকে অফিস করতে হয়েছে। শেষের কয়েকদিনই আসলে ট্যাক্স রিকোয়েস্টগুলো আসে। আসলে তো আমরা জানুয়ারি থেকেই চাইলে করতে পারি। কিছু আমাদের কারণেও হয়, সেটা হচ্ছে আমার কারণে যেটুক হয় সেটা হচ্ছে বড় ফাইলগুলো, যে ফাইলগুলো অনেক বেশি সময় নিবে, আমি সেটাকে পিছনের দিকে ঠেলতে থাকি। আর সহজ ফাইলগুলো যেগুলো অল্প সময়ে করে ফেলা সম্ভব, অনেক কিছু দেখতে হবে না আমাকে, সেগুলো আমরা তাড়াতাড়ি করে ফেলি। তো শেষের দিকে যখন বড় ফাইলগুলো সামনে আসতে থাকে, স্বাভাবিকভাবেই ওগুলো অনেক সময় নেয়। কোনো ফাইল 3-4 ঘন্টাও সময় নিয়ে নেয়, তো তখন ফাইল জমে যায় অনেক। কিন্তু সেক্ষেত্রে আমাদের দর্শকদের জন্য কি কোনো অ্যাডভাইস আছে কিনা, যে জানুয়ারি বা যত দ্রুত সম্ভব আগে আগে ট্যাক্স ফাইলটা করা, যেন কোনো ভুলের সম্ভাবনা না থাকে বা শুধরানো যায় ভুল হলেও? ম্যাক্সিমাম ফাইল আসে শেষ সপ্তাহে, এবং তখন লোকজন যেন একটু আড়মোড় ভেঙে ঘুম থেকে উঠে এবং রিয়ালাইজ করে যে 15ই এপ্রিল তো আর বেশি দূরে নয়, এবং প্রত্যেকেই একটা এক্সকিউজ খাড়া করার চেষ্টা করে। অনেকে ফোন করে জিজ্ঞেস করে যে পারভেজ ভাই, এবছর 20 তারিখ না লাস্ট ডে? গভর্নমেন্ট না 5 দিন এক্সটেন্ড করেছে, অথবা কেউ কেউ 10 দিনও এক্সটেন্ড করে ফেলে নিজের গরজে। পরে যখন তারা আমার কাছ থেকে শুনে যে না 15 তারিখ ইজ 15th, এটা 16 তারিখও যায়নি, এবং ইনফ্যাক্ট আমরা যখন ফাইল সাবমিট করি ইলেকট্রনিক্যালি আইআরএসকে, 12টা 1 মিনিটে আইআরএস কিন্তু ওর সার্ভার টার্ন অফ করে দেয়, আর কোনো ফাইল নেয় না। এবং সেই পর্যন্ত আমরা ফাইল পাঠাতে থাকি, এবং যখন দেখছি আইআরএস আর নিচ্ছে না, তখন আমরা ক্ষান্ত দেই, এবং মৌসুম যে শেষ হলো এটা তখন আমরা উপলব্ধি করি। এখনো কি অনেকে? এখনো আজকেও 7টা না 8টা ফাইল করে আসলো। আচ্ছা। এবং এগুলোকে সাবমিট করছি আমরা। অনেকে রিফান্ড পায়। ওরা যখন অফিসে এসে দেখে যে বসার জায়গা নাই, ওরা তখন ওদের ডকুমেন্ট আইদার রেখে যায় অথবা নিয়ে চলে যায়। যেহেতু ওরা রিফান্ড পাবে, ওরা 2 দিন পরে করলেও চলে, ওদের কোনো পেনাল্টি নেই। তো ওই ফাইল কিছু তো আমাদের অফিসেই আছে, কিছু লোকজন নিয়ে গেছে, ওরা আনছে, এবং আমরা ফাইল করছি। তাহলে যারা রিফান্ড গত বছরগুলোতে পেয়ে আসছে, তারা একটা আইডিয়া করতে পারে যেহেতু আমি এবছরও পাবো, হয়তো আমি কয়েকদিন পরে সাবমিট করলে হচ্ছে। মেজরিটি তাই হয়। শেষের দিনগুলোতে এত বেশি ভিড় থাকে, এবং যারা পে করবে ডেফিনেটলি তাদেরকে পেনাল্টি গুনতে হয়। তো আমরা প্রায়োরিটি ওদেরকেই দেই, যারা পে করবে তাদের ফাইলগুলো আমরা আর পিছাতে চাই না। কিন্তু যারা রিফান্ড পাবে, আমরাও ফাইল দেখলে বুঝি, এবং অনেক সময় বলি যে ভাই আপনি রিফান্ড পাবেন, আপনি কি এখনই করবেন না এপ্রিল 15 পরে আসবেন?
তো অনেকে বলে আপনি তো ভ্যাকেশনে যাবেন, এই হবে সেই হবে, তো তখন ওদেরকে বুঝাই না কোথাও যাচ্ছি না আপনার ফাইল না করা পর্যন্ত। আপনি আসেন, আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিই এবং ওরা আসে এবং অ্যাকর্ডিংলি ফাইলটা করে যায়। যারা ট্যাক্স পে করে থাকে তারা যদি এপ্রিল 15-র আগে সাবমিট করতে না পারে যে কোনো কারণে হোক, সেক্ষেত্রে কীরকম পেনাল্টি হয় তাদের ক্ষেত্রে? সাজেশন অনেক সময় পেনাল্টি ওয়েভের কিছু পথ আছে, সেটা হচ্ছে ফাইল এক্সটেন্ড করা যায়। আপনি ফাইলটা কোনো কারণে করতে পারছেন না, কোনো ডকুমেন্ট এখনও মিসিং আছে অথবা এখনও হাতে এসে পৌঁছেনি, আপনি তখন ফাইলটাকে এক্সটেন্ড করতে পারেন। কিন্তু বারবার যে কথাটা আমাকে বলতে হয় যে ফাইলিং এক্সটেনশন আছে, পেমেন্টের কোনো এক্সটেনশন নেই। অতএব কেউ যদি ফাইল করলে তাকে $1000 পে করতে হয়, তাকে কিন্তু ওই $1000 পে করে এক্সটেনশন নিতে হয়। এবং সে যদি ওইভাবে পে করে এক্সটেনশন নেয় এবং সে যদি 15 দিন, 1 মাস, 2 মাস পর ফাইল করে, তার কোনো পেনাল্টি আসবে না। কিন্তু কতটুকু পে করতে হচ্ছে সেটা তো ফাইল করার আগে জানছে কিভাবে? এস্টিমেটেড, আচ্ছা, বেস্ট অফ ইউর এস্টিমেট আপনারা ব্যবহার করেন এবং আমি বলে থাকি অথবা আমাদেরকে দেন, ইনফরমেশনগুলো দেন, আমরা একটা এস্টিমেশন দিয়ে দিব এবং 90% অফ ইয়োর পেমেন্ট আপনি যদি করে দেন, একদম 100% করতে হবে না, আপনি এক্সটেনশন পান এবং আপনাকে কোনো পেনাল্টি দিতে হচ্ছে না। এবং আপনি যদি অতিরিক্ত পে করে থাকেন, আপনি 2 মাস পর যখন ফাইল করলেন, বাকি যেটা অতিরিক্ত দিয়েছেন ওটা তো আপনি রিফান্ড পেয়ে যাচ্ছেন। আপনি অ্যাডভাইস করছেন যে যদি কোনো কারণে ভুলবশত ফাইল না করা হয়ে থাকে তাহলে এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করা। না, ভুলবশত ফাইল না করা অন্য জিনিস। আমি বলছি যে কোনো ডকুমেন্টস আপনার হাতে এখনও এসে পৌঁছেনি এবং আপনি ফাইলটা কমপ্লিট করতে পারছেন না, আমরা অসম্পূর্ণ ফাইল সাবমিট করতে বলি না। আমরা বলি যে যদি কোনো কিছু অসম্পূর্ণ থাকে আপনি একটা এক্সটেনশন নেন এবং যখন ওই ডকুমেন্টটা আপনার হাতে চলে আসবে তখন আপনি একটা সম্পূর্ণ ফাইল সাবমিট করেন। সেটা কোনো ডকুমেন্ট মিসিং এর পারপাসে হলে। জি, অনেক সময় এমন হয় যে আমাদের মধ্যে আমরা পরে করব, 1 সপ্তাহ আগে করব, এই একটা মানে টেন্ডেন্সি থেকে আমাদের হয়তো 15 তারিখের ডেডলাইনটা পার হয়ে গেল। সেই ক্ষেত্রে যদি আমি জানি যে আমি পে করছি, তাহলে কি আমার পেনাল্টি দিতেই হচ্ছে যদি আমি এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই না করছি এবং আমি ফাইলটাও করিনি এপ্রিল 15-র আগে? সেই ক্ষেত্রে কি আমার পেনাল্টি? জি, পেনাল্টি দিচ্ছি আমি অবশ্যই। এখানে একটা জিনিস একটু খোলাসা করি আমাদের দর্শকদের জন্য। পেনাল্টি কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে ফাইলিং লেট পেনাল্টি, আরেকটা হচ্ছে পেইং লেট পেনাল্টি। এখন আমাকে বুঝতে হবে কোন পেনাল্টিটা বড় অথবা আমাকে মোর হার্ট করবে দেন কোন পেনাল্টি, মানে কোন পেনাল্টিটা ছোট। তো বড় পেনাল্টি হচ্ছে ফাইলিং লেট। আচ্ছা, আপনি ফাইল করতে দেরি করেছেন, এই পেনাল্টিটা অনেক বড়। আর পেইং লেট পেনাল্টিটা অনেক ছোট। একটু এই বড় ছোটকে সহজভাবে বোঝার জন্য ধরেন আমি ট্যাক্স ফাইল করে $1000 পে করতে হয়, আমি 15 এপ্রিলের মধ্যে ফাইল করি নাই, এক্সটেনশন নেই নাই, কিছুই করি নাই, আমি ফাইলটা গিয়ে 30 এপ্রিল করলাম এবং আমি $1000 পে করলাম। পরবর্তীতে আমার একটা পেনাল্টি আসলো, ধরেন অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি যে $200। এই $200-এর 190 হচ্ছে ফাইলিং লেট আর $10 হচ্ছে পেইং লেট। এই দুটো মিলে $200-এর একটা পেনাল্টি আসলো এবং আমাকে সেটা পে করতে হবে। তাহলে বিগ পোর্শনটাই থাকছে হচ্ছে আপনার ফাইলিং লেটের উপরে। ফাইলিং লেটের উপরে, জি। ওটাকে আইআরএস একটু ওইটার পেনাল্টিটা হাই। পেইং লেট কারো কোনো সমস্যা হতেই পারে, সে সময় মতো পে করতে পারলো না, তার প্রতি একটু নমনীয় থাকে। কিন্তু ফাইলিং লেটকে অবশ্যই ওরা পছন্দ করে না।
ওর জন্য ওটার পেনাল্টিটা অনেক চড়া। আচ্ছা, তাহলে দর্শকদের জন্য আমাদের অ্যাডভাইস থাকবে যে কেন অযথা আমরা দেরি করে যাব, ওনারাও ব্যস্ত থাকেন আমাদের যারা ট্যাক্স প্রিপেয়ার করে দেন। সো আমরা এপ্রিল 15 ডেডলাইনটা ক্যাচ না করে আমরা চেষ্টা করবো যখনই আমরা আমাদের W2 1099 চলে এসছে আমরা যত দ্রুত সম্ভব তত দ্রুত অ্যাপ্লাই করার জন্য। প্রোগ্রামের এই পর্যায়ে এসে আমি W2 এবং 1099 নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যদি একটু দুইটা নিয়ে একটু ডিফারেন্সটা একটু আমাদের দর্শকদের জানাতেন। W2 হচ্ছে যারা চেকে কাজ করে, বিভিন্ন কোম্পানির সাথে কাজ করে, অথবা তার ওন কোম্পানি, সেখান থেকে সে স্যালারি নেয়। তো এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে উনি W2 পান। আর 1099 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। ধরেন আমার অফিসে কেউ কাজ করছে, সে পার্ট টাইম, সে আসে, কিছু কাজ তাকে দেয়া আছে এবং সেগুলো সে করে তার দিন শেষে চলে যায়, এবং সে আমার পার্মানেন্ট এমপ্লয়ি না। আমরা ট্যাক্স সিজনে অনেকেই এরকম হায়ার করে থাকি, তো তাদেরকে ইউজুয়ালি আমরা 1099 দিয়ে থাকি। ওরা 1099 এমপ্লয়ি, ওদের কোনো ট্যাক্স কাটা হয় না। ওর যেই আয়, ধরেন সপ্তাহে সে 500 টাকা পায় কি 1000 টাকা পায়, পুরা 500 টাকার চেকই সে নিয়ে যায়। কিন্তু যে আমার W2 এমপ্লয়ি, ধরেন উইকলি তারও বেতন 500 টাকা, কিন্তু আমি যখন তাকে চেক লিখব, আমি কিন্তু তাকে চেক দিব 430 টাকার মতো। 70 টাকা আমি তার কাছ থেকে উইকলি কেটে রাখবো। এবং সাধারণত W2 এমপ্লয়িটা হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়ি। পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারী এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। এবং এমপ্লয়ারকে এই দুই ধরনের এমপ্লয়ের জন্যই কিন্তু ওয়ার্কম্যান কম্প অ্যান্ড ডিসএবিলিটি পলিসি রাখতে হয়। উইদাউট ওয়ার্কম্যান কম্প এবং ডিসএবিলিটি পলিসি আমি যদি আমার বিজনেসে নেই, কিন্তু আমি কাউকে যদি হায়ার করি এবং পরবর্তীতে কিন্তু ডিপার্টমেন্ট অফ লেবার নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক স্টেট অথবা বিভিন্ন স্টেটে যে ডিপার্টমেন্ট অফ লেবার, ওরা কিন্তু বড় ধরনের পেনাল্টি করে এমপ্লয়ারকে এই ওয়ার্কম্যান কম্প পলিসি না রাখার জন্য। তো W2 and 1099 যারা রিসিভ করে থাকেন তাদের এটা W2 অথবা 1099 দুটোই 31 জানুয়ারির মধ্যে ইস্যু করা হয়। কখনো কখনো 1099 একটু লম্বা সময় নেয়, কিন্তু W2 এমপ্লয়িরা ওরা পেয়ে যায়। তো ওদের উচিত হবে প্রথমেই ফাইলগুলো করে ফেলা, এবং 1099 এমপ্লয়িদেরও সেটাই করা বাঞ্ছনীয়, যে ফাইল যত শীঘ্র করতে পারে। আমাদের এখানে মোস্ট অফ দ্য ট্যাক্স ফাইলে যাদের চাইল্ড আছে তারা রিফান্ড পায় কিছু, তো রিফান্ডটাও তারা সময় মতো পেয়ে গেল, আর্লি পেয়ে গেল। যদি কোনো প্ল্যানিং থাকে তাদের ফাইন্যান্সিয়াল, সেগুলোকে ওরা কমপ্লিট করতে পারে। যত লেট ফাইলিং হয় ততই কিন্তু রিফান্ডও বিলম্বিত হয়। তো ওর জন্য আমরা সাধারণত রিকমেন্ড করে থাকি আমাদের ট্যাক্স পেয়ারদেরকে যে আর্লি ফাইল করে ফেলা। একজনের কাছে একটি W2 আছে, 3টি 1099 আছে, উনি ভুলবশত একটি সাবমিট করতে ভুলে গেলেন বা যে কোনো কারণেই হোক, মানে যখন ফাইল সাবমিট হলো একটা 1099 মিসিং আছে, সেটার কনসিকুয়েন্সেসটা কিভাবে আসবে? সেটা আমরা যেটা রিকমেন্ড করে থাকি যে আপনার ফাইল হয়ে গেছে,
উনি হয়তো সাবমিট হওয়ার পর রিয়েলাইজ করলেন যে একটা 1099 অথবা একটা W2 অথবা সিগনিফিক্যান্ট অন্য কোনো কিছু, একজনের 1099 ইন্টারেস্ট ইনকাম $11,500 সে ভুলে গেছে ওটা দিতে। তো আমরা ফাইলগুলোকে সাবমিট করে দিই এবং তাদেরকে বলি আপনার রিফান্ডের জন্য অপেক্ষা করেন এবং ফাইলিং ডেডলাইনটা মৌসুমটা 15 এপ্রিল চলে যাক, এরপরে আমরা আপনার ফাইলটাকে অ্যামেন্ড করে দিব। অ্যামেন্ড ইউজুয়ালি আমরা রিফান্ড পাওয়ার পরে অথবা একটু দেরি করে করতে চাই এই কারণে, যেহেতু আমি যে রিফান্ডটা ক্লেম করেছি আমি কিন্তু যখন অ্যামেন্ড করব আমি লিখব যে আমি আমার রিফান্ডটা পেয়েছি, কিন্তু অনেকেই খুব আমাদেরকে প্রেশার দেয়, তারা হুড়া করে রিফান্ড পাওয়ার আগেই এটা করতে চায়। আমরা সেটা তাদেরকে বারণ করি যে আমি কিন্তু লিখব, কিন্তু কোনো কারণে আপনি যদি রিফান্ডটা না পান পরে কিন্তু আমাদের IRS-এর সাথে অথবা স্টেট ডিপার্টমেন্টের সাথে যখন আমরা কমিউনিকেট করব সমস্যা হবে। আমি বলছি যে তোমার রিফান্ড পেয়েছি, কিন্তু পরে বললাম যে না আমার রিফান্ড তুমি পুরোটা দাও নাই, কিছু কেটে রেখেছো। তো এগুলো পরবর্তীতে একটু জটিলতার সৃষ্টি করে। একটু জিজ্ঞেস করবো স্টুডেন্ট ভিসা ট্যাক্স ফাইলিংটা নিয়ে, আপনি এ ধরনের কেস কীরকম পান যে স্টুডেন্ট ভিসা মানে ব্যতিক্রমটা কি? আমাদের একজন গ্রিন কার্ড হোল্ডার বা একজন US সিটিজেনের ট্যাক্স ফাইল থেকে একজন স্টুডেন্ট ভিসার ট্যাক্স ফাইলিংয়ের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা আমরা সাধারণত যারা গ্রিন কার্ড হোল্ডার অথবা এমপ্লয়মেন্ট অথরাইজেশনও আছে অথবা সিটিজেন, আমরা সকলেই সাধারণত 1040 ফর্মটা ব্যবহার করে থাকি। আর স্টুডেন্ট ভিসায় যারা আসে অথবা যারা নন রেসিডেন্ট স্ট্যাটাস, এখানে কোনো রেসিডেন্সি নাই, তারা 1040 NR ফর্মটা ব্যবহার করে থাকে। তো এখানে অনেক আগের কথা বলছি, এখন এটা একটু ডিফিকাল্ট। আগে আপনার যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স যে এখানে থাকবে না, বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে আসছে, কাজ করবে এবং কাজ শেষে আবার চলে যাবে, ওদের যেই সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স উইথহেল্ড করা হতো ওরা কিন্তু সেটা ফেরত নিতে পারত। আগেও একটু জটিল ছিল প্রসেসটা, কিন্তু সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিন ওদের টাকাগুলো ওদেরকে দিয়ে দিত। এখন তো বেশ জটিল, ওই অ্যাপ্লিকেশন করাই যায় না, কিন্তু অনেকেই কাজের জায়গায় এমপ্লয়ারকে বলে রাখে এই ভিসা, বিভিন্ন ভিসা ক্যাটাগরি যারা নন রেসিডেন্ট, যে আমি এই দেশে থাকবো না, আমার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স উইথহেল্ড করার দরকার নাই, তোমরা সেটা উইথহেল্ড করো না। অনেক এমপ্লয়ার অ্যাগ্রি করে এবং সেইভাবে তাকে W2 ইস্যু করে উইদাউট উইথহোল্ডিং সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, মেডিকেয়ার ট্যাক্স, এই ট্যাক্সগুলো ওরা উইথহেল্ড করে না। আবার অনেক এমপ্লয়ার এটা উইথহেল্ড করে, তো ওরা আমাদের কাছে এসে বলে আমার এই সোশ্যাল সিকিউরিটির টাকাটা এনে দেন অথবা হেল্প আউট করেন। তো আমরা সাধারণত তাদেরকে অ্যাডভাইস করে থাকি যে টক টু ইয়োর এমপ্লয়ার। বলে যে না আমার এমপ্লয়ার তো এটা করবে না বলেছে। আমি বললাম দেন ইটস ইনফ্যাক্ট এটা এখন একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নিতেই হবে এই ক্ষেত্রে। হ্যাঁ, এমপ্লয়ের সহযোগিতা নিতে হবে। IRS অথবা সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিন ওরা এই টাকাটা ফেরত দেয় না। অনেক সময় দেখা যায় যে যথেষ্ট প্রপার নলেজ নেই ট্যাক্স সম্পর্কে বা কিভাবে ফাইল করতে হবে, কিন্তু অনলাইনে করার একটা প্রচেষ্টা করি আমরা বা যারা করে থাকে, কতটুকু নিরাপদ বলে মনে হয় আপনার কাছে, এবং এই ক্ষেত্রে একজন এজেন্টের ভূমিকাটা কতটুকু? এরকম বহু ফাইল পাই, নিউ জেনারেশন স্পেশালি যারা অনলাইনে ভালো, কম্পিউটারে ভালো, তারা মনে করে, রিয়েলাইজ করে যে তার ফাইল সে করতে পারবে, আরও 2-4 জন বন্ধুবান্ধবের ফাইলও সে করে দিতে পারবে। আজকাল ফ্রি সফটওয়্যার পাওয়া যায় অথবা খুব সস্তায় সফটওয়্যার পাওয়া যায়, ওটা দিয়ে করা যায়। কিন্তু আমি সাধারণত এটার এগেনস্টে, এই কারণে যে ট্যাক্স ফাইলিং করা যাবে না, নিজে করা যাবে না এই কথা আমি বলছি না, করা যাবে, কিন্তু ট্যাক্স ফাইলিংয়ের উপর কিছু নলেজ থাকতে হবে।
একদম কিছুই জানি না, বছর শেষে কয়েকটা W2 আর 1099 নিয়ে বসে গেলাম এবং নিজের ফাইল নিজে করলাম, আরও বাসার কিছু লোকজন আত্মীয় স্বজনের ফাইল করে দিলাম। এটা আলটিমেটলি দেখা গেছে যে অনেক রিফান্ড ওরা টেবিলে রেখে চলে আসছে, তারা জানেও না এই ক্রেডিট নেওয়া যেত, এই ডিডাকশান নেওয়া যেত, অনেক কিছুই ওদের জানা নেই। তো ওর জন্য আমরা যারা প্রফেশনালি ফাইল করি আমাদের ফি কিন্তু অনেক বেশি না, সেই তুলনায় আমার করার আগে থেকেই নিজেকে সংযোজন করে সঠিকভাবে ফাইল করা। হ্যাঁ, অনেক ফাইল আমরা করেছি পরবর্তীতে গিয়ে ফাইল করে, যেমন দেখা গেছে যে একটা ছোট্ট স্টুডেন্ট ক্রেডিট, দুটো ক্রেডিট আছে। 1098T ফর্মটা পেয়ে আমরা আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট, আরেকটা হচ্ছে লাইফ টাইম লার্নিং ক্রেডিট। তো লাইফ টাইম লার্নিং ক্রেডিট হচ্ছে আপনি 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তারপরে যেই ক্রেডিটগুলো নেবেন সেটা হচ্ছে LLC লাইফ টাইম লার্নিং ক্রেডিট। এটা কিন্তু অনেক ছোট, অল্প একটা অ্যামাউন্ট ক্রেডিট পাওয়া যায়। আর আপনি যখন আন্ডারগ্র্যাডে তখন আপনি AOTC আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট, এটা অনেক বড়। আমি অনেক ফাইল পেয়েছি যে আন্ডারগ্র্যাডে আছে কিন্তু সে LLC ক্রেডিট নিয়েছে, মানে ছোট ক্রেডিটটা নিয়েছে, হোয়ারাজ সে এলিজেবল ফর বড় ক্রেডিট। তো ওর জন্য এই জিনিসগুলোর সম্যক জ্ঞান না থাকার কারণে অনেক সময় দেখা গেছে যে ওনারা কিছু রিফান্ড, কিছু ক্রেডিট, কিছু ডিডাকশান ওরা টেবিলে ফেলে চলে আসছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা প্রোগ্রামের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ফাবিয়া নিসা চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নেবার আগে যে পরামর্শটা দিতে চাইবো, সময় থাকতে যেন আমরা ট্যাক্স ফাইলটা করে ফেলি, একদম শেষ সময়ের জন্য ট্যাক্স ফাইলিংটা বাদ না রেখে দিই, কারণ আমাদের এজেন্টরা অনেক ব্যস্ত হয়ে থাকে সেই সময়টা। সো যত তাড়াতাড়ি আমরা ট্যাক্স ফাইল করবো তত তাড়াতাড়ি হয়তো আমরা রিফান্ডটাও পেয়ে যাচ্ছি এবং আমাদের কোনো পেনাল্টিও দিতে হবে না। এবং আরেকটা যে পরামর্শ আমরা দিব, যদি না আমাদের বেসিক নলেজটা থাকে, আমরা যেন নিজে থেকে ট্যাক্স ফাইলিংটা করার চেষ্টা না করে থাকি এবং একজন এজেন্টের সহযোগিতা নিয়ে থাকি। এই পরামর্শ জানিয়ে আমি ফাবিয়া নিসা চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে আজকে এখানেই বিদায় দিচ্ছি। দেখা হবে সামনের পর্বে। আসসালামু আলাইকুম। পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারী এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক